প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অধ্যায় হবে গণতন্ত্র ও নির্বাচন। আমি তোমাদের দু ক্লাসে একইভাবে এই ক্লাসটা নিচ্ছি বা ক্লাসটা দিচ্ছি। সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ক্লাসটা খুবই প্রয়োজন এই জন্যই, এবং দুই ক্লাসের জন্য একদম খুব যুগপৎভাবে প্রয়োজন। তো যাই হোক, আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা এই অষ্টম যে গণতন্ত্র ও নির্বাচন অধ্যায়ে সবচেয়ে যে জটিল একটা বিষয় ইলেকটোরাল ভোট কি, এই বিষয়টা আমরা বিস্তারিত আজকে জানবো। কারণ এই ইলেকটোরাল কলেজ এবং ইলেকটোরাল ভোট এই বিষয়টা নিয়ে অনেক যারা সচেতন বা রাজনীতি সচেতন তারাও অনেক সময় বাংলাদেশের যুক্তরাষ্ট্রের এই জটিল হিসাবটা বোঝেন না। তো আমরা আজকে এই যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইলেকট্রাল ভোটটা কি এই বিষয়ে একদম বিস্তারিত জানবো। তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো দেখবেই, পাশাপাশি তোমাদের যারা এই ক্লাসটা বা এই জিনিসটা বুঝতে চায় তাদেরকে তোমরা এই বিষয়গুলো জানানোর জন্য, যেহেতু যুক্তরাষ্ট্রের নির্বাচন এখন হচ্ছেই, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে নির্বাচন। তো তোমাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ বলেই আমি এই টপিকটা বেছে নিয়েছি। আর আমি সহযোগিতা নিয়েছি বিবিসির যে ওয়েবসাইট বিবিসি বাংলার থেকে নিয়ে আমি তোমাদের এই ক্লাসটা উপস্থাপন করতেছি। তোমরা দেখো, ইলেকট্রাল ভোট কি? জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না। ইলেকট্রাল কলেজ নামে পরিচিত এক দল কর্মকর্তার পরোক্ষ ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ এই যে বর্তমান সময়ে যে ভোটের প্রচারণা চলছে, আগাম ভোট চলছে, কেবল এই ভোটেই শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। এখানে পরোক্ষভাবে একটা ইলেকট্রাল কলেজ আছে, যে ইলেকট্রাল কলেজ থেকে জটিল একটা সমীকরণ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কলেজ শব্দটি বলতে একদল লোককে বোঝায় যারা নির্বাচনের ভূমিকা পালন করে, এবং এই তাদের সবার কাজ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা। আমাদের দেশে যেমন পরোক্ষ এবং প্রত্যক্ষ নির্বাচন আছে, তোমরা জানো। পরোক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বা তোমার কি বলে স্পিকার নির্বাচিত হন, আর প্রত্যক্ষ ভোটে মাননীয় সংসদ সদস্য বৃন্দ, মাননীয় মেয়র বৃন্দ এরকম নির্বাচিত হন। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর নির্বাচনের কয়েক সপ্তাহ পরে ইলেকট্রাল কলেজের নির্বাচকরা একত্রিত হন তাদের দায়িত্ব পালন করার জন্য। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই পদ্ধতিতেই একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আইনের জটিল এক সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। জটিল সমীকরণ কি? তাত্ত্বিকভাবে বলা যায়, প্রার্থীদের মধ্যে সারা দেশে যিনি সবচেয়ে বেশি ভোট পান ইলেকট্রাল কলেজ তাকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করে থাকে। কিন্তু সব সময় যে এটা ঠিক তা নয়, এর কিছু ব্যতিক্রমও আছে। আমরা ব্যতিক্রমগুলো আলোচনা করব। কিভাবে কাজ করে ইলেকট্রাল কলেজ? ইলেকট্রাল কলেজ পদ্ধতিতে প্রত্যেকটি রাজ্যের হাতে থাকে কিছু ভোট। কোন রাজ্যের কতজন ইলেকট্রাল বা নির্বাচক থাকবেন সেটা নির্ভর করে ওই রাজ্যের জনসংখ্যার উপর বা ভোটারদের উপরে। সবচেয়ে বেশি জনসংখ্যা ক্যালিফোর্নিয়া রাজ্যে, ফলে এই রাজ্যে ইলেকট্রাল সংখ্যা সর্বোচ্চ 55। ছোট ছোট কিছু রাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আছে 3টি করে ভোট। আলাস্কা এবং নর্থ ড্যাকোটা রাজ্যের হাতে 3টি করে ভোট। প্রেসিডেন্ট নির্বাচনের দিন প্রার্থীরা সারা দেশে ভোটারদের কাছ থেকে যেসব ভোট পান সেগুলোকে বলা হয় পপুলার ভোট। যে ভোট এখন আগাম দেওয়া হচ্ছে এবং ওই দিনে যে ভোট পড়বে সেগুলো পপুলার ভোট, এবং ইলেকট্রাল কলেজের ভোটকে বলা হয় ইলেকট্রাল ভোট। কোনো একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি পপুলার ভোট পাবেন তিনি ওই রাজ্যের সবগুলো ইলেকট্রাল ভোট পেয়ে যাবেন। আমরা বিস্তারিত বুঝবো একটু পরে। দেখো, উদাহরণ হিসাবে কি বলা হচ্ছে, টেক্সাস রাজ্যের রিপাবলিকান প্রার্থী যদি 50.1 ভাগ ভোট পান, তাহলে ওই রাজ্যের 38টি ইলেকট্রাল ভোট তাদের পকেটে যাবে। অর্থাৎ এখানে যদি মাত্র বা তোমার
0.9% ভোটের কারণে এই 38টা ভোট থেকে বঞ্চিত হলো একজন প্রার্থী। ইলেকট্রাল কলেজের মোট ভোটের সংখ্যা কত? 538টি। মাইন ও নেব্রাস্কা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো অঙ্গরাজ্যে ইলেকট্রাল ভোট যোগ দিলে যে প্রার্থী কত পাবে? 270টি বা তার বেশি ভোট পাবেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। মোট ইলেকট্রাল ভোট 538-এর অর্ধেক কত? 269, এবং জয়ী হয়ে হোয়াইট হাউসে যাওয়ার জন্য আরো একটি ভোট, এভাবেই 270টি ভোট পেয়ে হতে হবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট। এই পদ্ধতি বেছে নেওয়া হলো। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যখন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তখন দেশটির বিশাল আকার ও বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ কঠিন হওয়ার কারণে জাতীয়ভাবে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা প্রায় অসম্ভব ছিল। তখনও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় ঠিকমতো গড়ে ওঠেনি। অঙ্গরাজ্যগুলো তাদের নিজেদের অধিকারের ব্যাপারে ছিল অনেক বেশি সোচ্চার। রাজনৈতিক দলগুলোকে সন্দেহের চোখে দেখা হতো এবং পপুলার ভোটকে মানুষ ভয় পেত। সংবিধান প্রণেতারা 1787 সালে সংবিধান রচনা করেন এবং কংগ্রেস জনগণের ভোটে, অর্থাৎ যেটাকে পপুলার ভোট বলা হয়, এই প্রেসিডেন্ট নির্বাচনের দুটি ধারণাই বাতিল করে দেন। তাদের যুক্তি ছিল পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলে লোকেরা তাদের স্থানীয় প্রার্থীকে ভোট দেবে এবং তার ফলে বড় রাজ্যগুলো আধিপত্য প্রতিষ্ঠা করবে। যে রাজ্যে ভোট বেশি ওই রাজ্যের লোকে বেশি নির্বাচিত হবে। ছোট ছোট রাজ্যগুলো এই ইলেকট্রাল কলেজ পদ্ধতিকে সমর্থন করে, কারণ এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো এই পদ্ধতির পক্ষ নেয়, কারণ সে সময় এইসব রাজ্যের দাসের সংখ্যা ছিল অনেক। দাসদের ভোটাধিকার না থাকা সত্ত্বেও আদমশুমারিতে তাদের গণনা করা হতো। এছাড়াও সংবিধান রচয়িতারা চাননি যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বসে শুধু আইন প্রণেতারা দেশের প্রেসিডেন্ট নির্বাচন করুক। নির্বাচনের ইতিহাস। বর্তমান যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তার কথা বলা হচ্ছে যে তিনি 306টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যদিও তিনি ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে প্রায় 30 লাখ ভোট কম পেয়েছিলেন। মানে পপুলার ভোটে ইনি 30 লাখ ভোট কম পেয়েছিলেন। এই 30 লাখ ভোট বেশি পেয়েও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হতে পারেননি, কেবলমাত্র এই ইলেকট্রাল ভোট কম পাওয়ার কারণে। 2000 সালেও একই ঘটনা ঘটেছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 271টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যদিও ডেমোক্র্যাট প্রার্থী আল গোর 5,40,000 ভোট বেশি পেয়েছিলেন। ইনি 5 লাখ ভোট বেশি পেয়েও হলেন না, ইনি আবার 30 লাখ ভোট বেশি পেয়েও হলেন না। এভাবে তোমার 1988 সালের কথা বলা হয়েছে যে রিপাবলিকান প্রার্থী বেঞ্জামিন হ্যারিসন এবং যিনি 233টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, যদিও ডেমোক্রেটিক প্রার্থী গ্রোভার ক্লিভল্যান্ড 1 লাখ এত ভোট বেশি পেয়েছিলেন ইলেকট্রাল ভোটের ক্ষেত্রে। আবার রিপাবলিকান রাদারফোর্ড বি হেইজ 185টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু ডেমোক্রেটিক প্রার্থী স্যামুয়েল জে টিলডেন 2 লাখ এত ভোট কম পেয়েছিলেন। যাই হোক, ইলেকট্রাল ভোটের ক্ষেত্রে এই উদাহরণগুলো দেয়া আছে। এরপর কম পপুলার ভোট পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কতটা ন্যায়সঙ্গত, মানে জনগণের ভোটের যেন মূল্য নাই, এরকম একটা বিষয় দাঁড়িয়ে এলো। কারণ জনগণ ভোট দিল, 30 লাখ জনগণ বেশি ভোট দিল, অথচ হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট না হয়ে বর্তমান যে প্রেসিডেন্ট নিয়ে এত হাসাহাসি হই হুল্লোড়, সেই প্রেসিডেন্টই নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে দেখা যাচ্ছে যে 1804 সালের পর 5 জন প্রেসিডেন্ট পপুলার ভোট বেশি না পেয়েও নির্বাচিত হয়েছেন। এর আগে 2000 সালে নির্বাচনে আল গোর সারা দেশে মোট ভোটের এত অর্জন করেন, জর্জ বুশ পান 47.something আর ওইদিকে 48. something। তারপরে জর্জ বুশ প্রেসিডেন্ট হন, কারণ তিনি 271টি ইলেকট্রাল ভোট পান, যেখানে মিস্টার আল গোর পান কত? 266টি।
জয় নির্ধারণী ইলেকট্রাল ভোটগুলো এসেছিল ফ্লোরিডা থেকে। সেখানকার 25টি ইলেকট্রাল ভোটে গেছে জর্জ বুশের দিকে, যদিও তিনি ওই রাজ্যে মাত্র এতটি পপুলার ভোট পেয়েছিলেন। আরেকটি নেতিবাচক দিক হলো অনেক রাজ্যেই ফলাফল কি হবে সেটা আগে থেকে নিশ্চিত করে বোঝা যায়, ফলে অনেকে ভোট দেওয়ার ব্যাপারে তাদের উৎসাহ হারিয়ে ফেলেন। আবার প্রার্থীরাও সেসব রাজ্যে প্রচারণা চালিয়ে তাদের সময় নষ্ট করতে চান না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউ ইয়র্ক ডেমোক্র্যাটদের এবং টেক্সাস রাজ্যটি রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত। তাহলে এর সুবিধাটা কি? ঐতিহাসিক কারণে এই ইলেকট্রাল কলেজ পদ্ধতিকে এতটা গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বেশিরভাগ নির্বাচনে পপুলার ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 1804 সালের পর 53টি নির্বাচনে 48 জনই নির্বাচিত হয়েছেন পপুলার ভোটে। এছাড়াও এই পদ্ধতিতে ছোট রাজ্যগুলো গুরুত্ব পায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি মৌলিক নীতি চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষিত হয়। চেক অ্যান্ড ব্যালেন্স যেটাকে আমরা বলি, যে টেনে ধরো আবার ছেড়ে দাও, এমন ভাবে টেনে ধরো না যেন ছেড়ে দিতে গেলে পড়ে যায়। এটাকে বলা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। টেনে ধরো ছেড়ে দাও, টেনে ধরো ছেড়ে দাও। তো সেক্ষেত্রে পপুলার ভোট এবং ইলেকট্রাল ভোট এই দুটোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। উদাহরণ হিসাবে বৃহত্তম রাজ্যের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার কত 12 এত, কিন্তু এই রাজ্যের হাতে আছে কত 55টি ইলেকট্রাল ভোট, যা ইলেকট্রাল কলেজের মোট ভোটের 10 ভাগ। এখানে যদিও ভোট তাদের 12 ভাগ। তাহলে সুবিধার কথা উদাহরণ হিসাবে বৃহত্তম রাজ্য ইত্যাদি এগুলো আমরা দেখলাম। কোন প্রার্থী ইলেকট্রাল কলেজে এতটি ভোট না পেলে কি হবে যদি কোনো প্রার্থী এতটা ভোট না পায়? সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করে থাকে। প্রত্যেকটি রাজ্যে প্রতিনিধির হাতে থাকে একটি করে ভোট। তার মানে প্রত্যেক রাজ্যে সংখ্যাগরিষ্ঠ দল এই ভোট নিয়ন্ত্রণ করে। ফলে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ রাজ্যে জিততে হবে। সেনেট বাছাই করে ভাইস প্রেসিডেন্ট, সেজন্য সিনেটরদের হাতে থাকে একটি করে ভোট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সালের পর ঘটনা ঘটেছে একবারই মাত্র। এগুলো বলা আছে যে তোমার 1824 সালে ইলেকট্রাল ভোটগুলো 4 জন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যায়, তাদের সবাই সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যর্থ হন। ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু জ্যাকসনের পক্ষে ছিল সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট, পপুলার ভোটও তিনি বেশি পেয়েছিলেন, ফলে ধারণা করা হয়েছিল যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু চতুর্থ স্থানে যিনি ছিলেন সেই স্পিকার হেনরি ক্লে দ্বিতীয় স্থানে থাকা জন কুইন্সি অ্যাডামসকে নির্বাচিত করার ব্যাপারে হাউসকে প্রভাবিত করেন। অবশেষে মিস্টার অ্যাডামসই প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।